আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে এপিথেলিয়াল টিস্যুর উপরে এই প্রেজেন্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে এপিথেলিয়াল টিস্যু সেলগুলোর মধ্যে বিশেষ কিছু দিক নিয়ে আজকে ব্যাখ্যা করব। লার্নিং অবজেক্টিভে আমরা সেট করি, তাহলে প্রথমে আমরা ইন্টারসেলুলার কন্ট্যাক্ট এরিয়া নিয়ে ব্যাখ্যা করব এবং এই ইন্টারসেলুলার কন্ট্যাক্টের কিছু স্পেশালাইজড কন্ট্যাক্ট আছে এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে, সেগুলোর স্ট্রাকচার টাইপ নিয়ে আমরা ব্যাখ্যা করব। বেসাল ল্যামেলা এবং বেসমেন্ট মেমব্রেনের গঠনটা আমরা ব্যাখ্যা করব এবং গঠন এবং কাজ আমরা ব্যাখ্যা করব যে সেল সারফেস মডিফিকেশনস। দুটো সেল এপিথেলিয়ামে পাশাপাশি থাকে এবং সেলগুলো এরকমভাবে শীট করে, সুতরাং দুই সেলের মধ্যে একটা গ্যাপ থাকে, এটাকে বলা হয় ইন্টারসেলুলার গ্যাপ। এই গ্যাপটা খুব সামান্য হলেও যেমন 20 ন্যানোমিটারের মতো হয়, কিন্তু এখানে কিছু গ্লু সাবস্ট্যান্স থাকে, যেমন এর মধ্যে আমরা ভর্তি হয়ে থাকে প্রোটিন এবং ক্যালসিয়াম। এই এই কেমিক্যাল সাবস্ট্যান্সের এই মিক্সচারটায় দুটো সেলকে পাশাপাশি আটকে রাখে গ্লুর মতো। এইটা সব জায়গায় আমরা পাবো, বেশিরভাগ জায়গায় এই অবস্থা বিরাজ করে দুই এপিথেলিয়াল সেলের মধ্যে। এখন আমরা এখানে ডায়াগ্রামেটিক্যালি দুটো সেল পাশাপাশি দেখিয়েছি, দুটো কলামনার সেল। এখন এখানে আমরা বুঝতে চাইবো যে স্পেশালাইজড কন্ট্যাক্টটা কেন প্রয়োজন। তাহলে কিছু বিশেষ বৈশিষ্ট্য অর্জনের জন্য, কিছু ক্ষমতা অর্জনের জন্য এইটা স্পেশাল ধারণ ধরে। যেমন দুই সেলের মধ্যে এই যত ক্ষুদ্রই গ্যাপ থাকুক এর মধ্যে দিয়ে লিক করতে পারবে, ছোট ছোট মলিকুল ভিতর দিয়ে চলে যেতে পারবে। তাহলে এই লিক প্রিভেন্ট করার জন্য এই একটা বিশেষ কন্ট্যাক্টের প্রয়োজন হয়, যা এই ক্ষুদ্রতম গ্যাপকেও নাই করে দিবে। এইটাকে, এই ধরনের জাংশনকে আমরা বলি টাইট জাংশন, জনুলা অক্লুডেন্স। দ্বিতীয় অবস্থা হচ্ছে দুটো যেন সেপারেট না হয়, দুটো একটা আর একটার সাথে একেবারে ফাইবার দিয়ে আটকানো থাকে সুতার মতো, তাহলে এখানে ফিলামেন্টস দিয়ে এই দুই মেমব্রেনকে গাঁথা থাকবে, ফলে এরা সরতে পারবে না। এটাকে আমরা বলি অ্যাডহেসিভ জয়েন্ট অথবা জনুলা অ্যাডহেরেন্স। 3 নম্বর হচ্ছে আমরা যদি একটা খিলের মতো যদি প্রোটিন দিয়ে দেই যার টিউব ভিতরে গ্যাপ আছে, তাহলে এরা স্ট্যাপলারের মতো আটকিয়েও রাখবে, আবার এর ভিতরে গ্যাপ থাকার জন্য দুই সাইটোপ্লাজম কন্টিনিউয়াস হয়ে যাবে, রাস্তা তৈরি হবে ব্রিজের মতো। সুতরাং এদের মধ্যে একটা সাইটোপ্লাজমিক কন্টিনিউটি, আবার এরা জোড়াও লেগে থাকবে, এরকম একটা অবস্থা থাকবে। একে বলা হয় গ্যাপ জাংশন, কারণ এর ভিতর দিয়ে সাইটোপ্লাজম চলাচল করতে পারে। তাহলে এটাকে বলা হয় জনুলা কমিউনিক্যান্স। দেখেন অর্থগুলোই আছে, অক্লুডেন্স একেবারে বন্ধ করে দেওয়া, অ্যাডহেসিভ মানে অ্যাডহেশন করা, এবং কমিউনিকেশন মানে সাইটোপ্লাজমের কমিউনিকেট করে দেয়। তাহলে আমরা একটু বোঝার সুবিধার জন্য কনসেপ্টে দুটো সেলকে আমি করেছি। দেখেন সেল এবং নিউক্লিয়াস আছে, দুইটা ডট দেওয়া হয়েছে কারণ সেলগুলো হচ্ছে দুই লেয়ারের মেমব্রেন দিয়ে তৈরি থাকে। তাহলে একটা ইন্টারসেলুলার গ্যাপ আছে, প্রথমে দেখেন গ্যাপটা নাই হয়ে গেল, এবং এখন দেখা যাচ্ছে যে দুটো আর একটা তিনটা লেয়ার হয়েছে। তাহলে পাশাপাশি দুটো সেলের চারটা লেয়ার থাকার কথা, এখন তিনটা হয়ে গেছে, তার মানে একটা ফিউজ হয়ে গেল। এখন এইটা আবার দুটো সেল দেখলাম, দেখেন ইন্টারসেলুলার গ্যাপ আছে, এখানে এই যে চিকন থ্রেডের মতো ফিলামেন্টস সুতার মতো সেলাই করে দিয়েছে, সুতরাং একে আপনি সেপারেট করতে পারবেন না। আর একটা দেখি একটা টিউবের মতো খিলের মতো এপার ওপার গেছে, তাহলে স্ট্যাফলার পিনের মতো এটা আটকেই রাখছে, কিন্তু ভিতর দিয়ে একটা গ্যাপ আছে। আবার এইটা দেখেন, এর ভিতর দিয়ে ইচ্ছা করলে ফ্লুইড চলে যেতে পারবে, কিন্তু সেল সেপারেট হবে না। তাহলে তিন ধরনের ফাংশন আছে, একটা ভিতর দিয়ে লিক হচ্ছে না, আরেকটার ভিতর দিয়ে লিক করতে পারছে কিন্তু সেল সেপারেট হচ্ছে না, আরেকটাও সেলফ সেপারেট হচ্ছে না, কিন্তু তার ভিতর দিয়ে সাইটোপ্লাজম বড় বড় মলিকুল চলে যাচ্ছে। তাহলে আমরা একে একে আমরা বুঝতে চেষ্টা করি। টাইট জাংশন প্রথমটা। তাহলে টাইট জাংশন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বললাম যে দুইটা মেমব্রেন ফিউজ করে, তাহলে ফিউজটা কন্টিনিউয়াসটা হয় কি করে? ট্রান্সভার্সলি। টোটাল সেল কিন্তু মেমব্রেন সেপারেট থাকে, একটা পয়েন্ট থাকে লাইন অফ ফিউশন থাকে। লাইনটা হচ্ছে দেখেন ইররেগুলার অ্যানাস্টোমোটিক, একটা আর একটার সাথে ফিউজ হয়ে গেছে, তাহলে একেবারে পুরাটা ফিউজ করে না, পয়েন্ট 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 লাইন ধরে ফিউজ করে, যেরকম আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এই জিনিসটা পুরা অ্যাপেক্স ধরে যদি সার্কেলের মতো পুরোটা কভার করে, এটা এই টাইট জাংশনের বৈশিষ্ট্য। তাহলে একটা লাইন, ইনার লাইন অফ ফিউশন থাকে, যেখানে কোনো গ্যাপ থাকছে না,
এবং এরা অ্যানাস্টোমোটিক একটা লাইন তৈরি করে, একটার থেকে আর একটা অ্যানাস্টোমোটিক লাইন তৈরি করে। তাহলে এই গ্যাপ না থাকার টাইট জাংশনে দেখেন কোথায় পাওয়া যাবে। আমরা ইউরিনারি ব্লাডারে ট্রানজিশনাল এপিথেলিয়ামের এই অ্যাপিক্যাল সারফেসের মধ্যে সেলগুলোর মধ্যে দেখতে পাই, সারফেস সেলের মধ্যে দেখতে পাই। এছাড়াও কলামনার এপিথেলিয়াম, যে এই যে ইন্টেস্টাইনে অ্যাবজর্পটিভ এপিথেলিয়াম আছে, তারও অ্যাপেক্সের কাছে থাকে, যাতে এটা একটা কন্ট্রোলড অ্যাবজর্পশন হয়। তাহলে ফাংশনটা হচ্ছে লিকেজ প্রিভেন্ট করে বিটুইন দ্য প্লাজমা মেমব্রেন দিয়ে ঠিকই যেতে পারবে, এই দুই সেলের মাঝখান দিয়ে বড় মলিকুল যেতে পারে না, এই লিকটা ঠেকিয়ে দেয়। এছাড়াও কিন্তু দুই সেলকে আলাদা হতে দেয় না, তার মানে অ্যাডহেশনও সে পাচ্ছে। গ্যাপ জাংশন দেখেন, এটা প্রোটিনটা যদি বাম দিকের হলুদ ফিগারটা দেখেন, এ কিন্তু গ্যাপ তৈরি করতে পারে, এর ভিতরে লুমেনের মতো টিউবের মতো করতে পারে, আবার ক্লোজও করতে পারে। তাহলে এই একটা দুই মেমব্রেনের মধ্যে দেখেন বাইলেয়ার আছে, এই খিলটা এই মাথা থেকে ও মাথা চলে গেছে, ভিতর দিয়ে গ্যাপ সাইজ পরিবর্তন করতে পারে, সাইটোপ্লাজম কি পরিমাণ যেতে পারবে, কত বড় মলিকুল যেতে পারবে সেটা কন্ট্রোল করতে পারে। আবার দেখেন জয়েন্টও নিচ্ছে। তাহলে এই দুই সেলের মধ্যে গ্যাপ ঠিকই আছে, একটা প্রোটিন এপিট ওপিট চলে যায় প্রোটিনের মলিকুলগুলো এবং এস্টাবলিশ করে সাইটোপ্লাজমিক কন্টিনিউটি। এটা হচ্ছে গ্যাপ জাংশন। তাহলে গ্যাপ জাংশন কোথায় পাবো? কার্ডিয়াক মাসল এবং স্মুথ মাসলে আমরা সাধারণত পাই। সেই জন্য এক কার্ডিয়াক মাসল যদি স্টিমুলেটেড হয়, তাহলে এই স্টিমুলেশনটা একেবারে চেনের মতো ছড়াতে থাকে। তাহলে র্যাপিড ট্রান্সমিশন অফ দ্য সিগন্যাল ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার, এটাই হচ্ছে কাজ, এক সেল থেকে আরেক সেলে তাড়াতাড়ি নিয়ে চলে যায়। অ্যাডহেসিভ জাংশন অথবা জনুলা অ্যাডহেরেন্স বলি। আপনার ডান দিকের উপরের ফিগারটা হচ্ছে ডায়াগ্রামেটিক, আর ইলেকট্রন মাইক্রোস্কোপের ফিগার দেখছেন বাম দিকে, ওটাকে পেন্সিল আঁচড়ে নিয়ে আসা হয়েছে। তাহলে ইন্টারসেলুলার গ্যাপটা এখানে দেখেন থাকে, কিন্তু ওই গ্যাপের মধ্যে প্রোটিন মলিকুল দিয়ে ভর্তি থাকে বলে এটা ইলেকট্রন মাইক্রোস্কোপে ডেন্স মনে হয়। আবার সাইটোপ্লাজম ওর কাছে প্ল্যাক করে কনডেন্সড হয়, এর মধ্যে দিয়ে অনেক চিকন চিকন ফিলামেন্টস ছড়াইয়ে থাকে এবং ফিলামেন্টসগুলো এই মেমব্রেন থেকে ওই মেমব্রেন পর্যন্ত ক্রস করে যায়, তার মানে সেলাইয়ের মতো আটকে থাকে, ওই জায়গাটা গ্লু সাবস্ট্যান্স কনসেন্ট্রেট করে, তার মানে খুব শক্ত করে ধরে রাখে দুইটা মেমব্রেনকে। এটাই হচ্ছে এর কাজ। তাহলে ফিলামেন্টসগুলো এপার থেকে ওপার চলে যাচ্ছে, কিন্তু কোনো গ্যাপ নাই, দুই সাইটোপ্লাজমিক কন্টিনিউটি নাই, দুই সেলের মধ্যে কিন্তু গ্যাপ থাকছে, প্রোটিন মলিকুল ফিল্ড। তাহলে এরা একেবারে সেলের এনসার্কলিং পুরাটা ধরে ছড়িয়ে থাকে, ফলে দুইটো সেলকে আটকিয়ে রাখে। তাহলে এই দেখেন, এই অ্যাডহেরেন্সেরই একটা প্যাচের মতো, কন্টিনিউয়াস নয়। তাহলে এইরকম যদি হয় যে এই জায়গাটা সেল মেমব্রেন আবার একটু সরে গেছে, একটু স্পেসটা ইন্টারসেলুলার গ্যাপটা বড় হয়, প্রোটিন গ্যাপ ভর্তি করে কনসেন্ট্রেটেড প্রোটিন থাকে এবং দুই দিকে প্ল্যাগ হয়, ফিলামেন্টসগুলো যেতে থাকে, কিন্তু এটা ছোট্ট ছোট্ট সার্কুলার প্যাচ হয়, এটাকে আমরা বলি যে দেখা যায় যে এই যে এটা দেখতে পাচ্ছেন। সুতরাং এরা খুব শক্ত করে ধরে রাখতে পারে, অ্যাডহেসিভ জয়েন্ট যেমন ধরে রাখতে পারে, এরাও খুব শক্ত করে সেল মেমব্রেনকে ধরে রাখতে পারে, বাট প্যাচের মতো থাকে। এই যে ছোট্ট ছোট্ট প্যাচের কথা আমি বলছিলাম এতক্ষণ, এইগুলোকে বলা হয় ডেসমোজম বা ম্যাকুলা অ্যাডহেরেন্স। তাহলে অ্যাডহেসিভ জয়েন্টের একটা ফর্ম, একটু স্পেশালাইজড ফর্মে এই জিনিসগুলো দেখা যায়, যে দুই সেলকে আটকিয়ে রাখে, এরকম অনেক প্ল্যাগ সেলের মধ্যে, এপিথেলিয়াল সেলের মধ্যে থাকে। তাহলে এই জয়েন্টগুলোকে আমরা বলি ডেসমোজম আর ম্যাকুলা অ্যাডহেরেন্স। আপনি দেখেন এখানে আমরা প্রথমে টাইট জাংশন ডিসকাস করলাম, এটা অ্যাডহেসিভ জয়েন্ট এবং ডেসমোজম ডিসকাস করলাম। আচ্ছা, গ্যাপ জাংশনটা আর একটা আছে। তাহলে ডেসমোজমগুলো আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, দুটো সাইটোপ্লাজমে প্ল্যাক থাকে। এখন একটা ডেসমোজম যদি বেজাল ল্যামেলার দিকে থাকে, বেজ দিকে থাকে, তাহলে কিন্তু এক সাইডে সাইটোপ্লাজম পাচ্ছে, আর এক সাইডে একটা নন সেলুলার মেমব্রেন, তাহলে প্ল্যাকটা এক সারফেসে তৈরি হয়। তাহলে এইটাকে বলা হয় হেমিডেসমোজম। তাহলে ওয়ান সাইডের এই প্ল্যাক, অ্যাডহেশন প্ল্যাক যদি হয়, তাকে আমরা বলি হেমিডেসমোজম। এটা আমরা কাজ হচ্ছে এটা শক্ত করে অ্যাঙ্করিং ইফেক্ট দেয় সেলের উইথ দ্য বেজাল ল্যামেলা, বেজের সাথে। সুতরাং এটা অ্যাব্রেডেড হতে না, ছড়ে যেতে পারে না সারফেস থেকে। আমরা এবার বেজাল ল্যামেলা নেই। তাহলে এখানে দেখেন যে আমরা উপরে দেখছি এপিথেলিয়াম, তার এই এপিথেলিয়ামটা থাকে কানেকটিভ টিস্যু। তাহলে দুইয়ের মাঝখানে একটা নন সেলুলার শীট
কাভার করে থাকে, তার উপরে সেলগুলো আটকানো থাকে, এইটাকে আমরা বলি বেজাল ল্যামিনা। অ্যারো দিয়ে আমরা বেজাল ল্যামিনা, তাহলে সে নন সেলুলার শিট, খুবই থিন, এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া এটা দেখা যায় না, শুধু লাইনটা বোঝা যায়। যেমন ধরেন এখানে আছে এপিথেলিয়াম আর কানেকটিভ টিস্যুর জাংশনটা বোঝা যাচ্ছে, এইটাই হচ্ছে ওই জায়গাটাতে বেজাল ল্যামেলা আছে, অ্যারো দিয়ে দেখালাম। তাহলে এটা আমরা একটা 3D ফিগার নিয়ে আসার চেষ্টা করেছি। তাহলে এটা পাচ্ছি কোথায়? এপিথেলিয়াম এবং কানেকটিভ টিস্যুর জাংশনে, সকল জায়গায়। এছাড়া আমরা কিছু সেলগুলোর চারিদিকে এটা দেখতে পাই, যেমন ধরেন মাসল সেল, অ্যাডিপোস সেল এবং সোয়ান সেল বলি আমরা, যেটা হলো সাপোর্টিভ সেল পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে। তাহলে এই সেলগুলোর চারিদিকেও একটা করে শীট পায়, প্রত্যেকটা সেলের শীট থাকে, এটাকে বলা হয় বেজাল ল্যামিনা। আমরা দেখতেছি ফিগার, একটা স্কোয়ার ফিগার দেখতে পাচ্ছেন, এইটাকে আমরা বড় করেছি স্ট্রাকচার বোঝার জন্য। তাহলে এখানে দুটো লেয়ার পাই, এটা যেটা বাহিরে সেলের দিকে আছে সেটাকে বলা হয় ল্যামিনা লুসিডা। লুসিডা মানে ইলেকট্রন লুসেন্ট, মানে হচ্ছে হালকা কালারে দেখা যাবে ইলেকট্রন মাইক্রোস্কোপে। আর ডিপার পার্টটাকে দেখা যায় ডেন্স, কারণ এখানে অনেক কনসেন্ট্রেটেড ফিব্রিলস থাকে, চিকন চিকন ফাইবার্স থাকে কনসেন্ট্রেট, সেজন্য একটু ডেন্স দেখা যায়। তাহলে ল্যামিলা লুসিডা এবং ল্যামিলা ডেন্সা, সেলের কাছে লুসিডা, সেল থেকে ভিতরের দিকে ডেন্সা থাকে, এই দুটো মিলেই বেজাল ল্যামেলা তৈরি। আমরা এবার বেসমেন্ট মেমব্রেন বুঝবার চেষ্টা করব। তাহলে বেজাল ল্যামেলা থেকে বেসমেন্ট মেমব্রেনগুলো আরো ঠিক, সম্পর্কটা কি? তাহলে আমরা দেখলাম যে দুটো সেল যদি, দুইটা এপিথেলিয়াম যদি পিঠাপিঠি হয়, তাহলে দেখা যাবে যে এর ডিপার সারফেস অর ডিপার সারফেস কাছাকাছি এসছে, এবং এর বেজাল ল্যামেলা অর বেজাল ল্যামেলার কাছে আসছে। তাহলে এখন আমরা কি পেলাম? দুটো বেজাল ল্যামেলা ফিউজ করে গেল। তার মানে আমরা যদি এখানে বলি যে এই একটা বেজাল ল্যামেলা যার মধ্যে ল্যামেলা লুসিডা অ্যান্ড ডেন্সা আছে, এটা বেজাল ল্যামেলা। আর একটা তাহলে বেজাল ল্যামেলা লাগলে ঠিক উল্টো দিক দিয়ে ডিপার পার্টে ডেন্সা এবং লুসিডা, তাহলে আমরা এক সাইড থেকে যদি পাই লুসিডা ডেন্সা, ডেন্সা লুসিডা, এইরকম যদি একটা ঠিক হয়, তাহলে তখন আমরা আমাদের হাই পাওয়ার মাইক্রোস্কোপ দিয়ে এটাকে দেখতে পাই, এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। অথবা একটা থার্ড টাইপের আমরা যদি লেয়ার পাই, যেটা হচ্ছে রেটিকুলার ল্যামিনা। এই এখানে একটু থিকার ফিলামেন্টস দিয়ে এই লেয়ারটা তৈরি হয়, ফলে এই বেসমেন্ট মেমব্রেনগুলো, বেজাল ল্যামেলাগুলো ঠিক হয়ে যায় এবং আমাদের হাই পাওয়ার মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাই, তাহলে তখন তাকে আমরা বলি বেসমেন্ট মেমব্রেন। তাহলে বেসমেন্ট মেমব্রেন দুইটো বেজাল ল্যামেলার ফিউশনে তৈরি হয়, অথবা বেজাল ল্যামেলা অ্যালং উইথ রেটিকুলার ল্যামেলা বেসমেন্ট মেমব্রেন তৈরি করে। আমরা যদি এটাকে খুঁজি, তাহলে আমরা পাবো হচ্ছে কিডনিতে এই যে গ্লোমেরুলাস গোলগুলো দেখা যাচ্ছে তার চারিদিকে আছে, এবং এই যে অ্যালভিউলাস দেখা যাচ্ছে তার চারিদিকে আছে। এই বেজাল ল্যামেলা বা বেসমেন্ট মেমব্রেন একটা ব্যারিয়ার, এর ভিতর দিয়ে ডিফিউশন হতে ব্যারিয়ারের তৈরি করে। এখানে একটা সেল মনে করেন নষ্ট হয়ে গেছে, তাহলে এই বেজাল ল্যামেলায় গাইড করে সেল প্রলিফারেশনের পর এই ফিল্ড আপ করার জন্য। তাহলে সেল প্রলিফারেট করতে পারে, গ্যাপ হলেই বেজাল ল্যামেলা স্টিমুলেট করে সেলকে টু প্রলিফারেট। আর থার্ড ফাংশন হচ্ছে এই নিউরনের, আমরা যে নার্ভ পাই, এই নার্ভের প্রসেস, নিউরনের প্রসেস, এটা কাভার করা থাকে এই বেজাল ল্যামেলা দিয়ে। সুতরাং ওই যে আমরা সোয়ান সেল বললাম, সোয়ান সেল কাভার, তারপরে বেরো সেল যদি মরে যায় অথবা কোনোভাবে ইনজুরি হয়, তাহলে এই নিউরনগুলো ওখানে আছে, এই নিউরনের এন্ডটা শেষ হয়ে যায় ওখানে, সুতরাং এর প্রয়োজন হয় বাড়তে, লেজের মতো, এটা টিকটিকি লেজের মতো বাড়তে থাকে, বেড়ে ওই টার্গেট অর্গানে যায় শুধুমাত্র এই বেজাল ল্যামেলার গাইড ধরে ধরে। তাহলে এই যে নার্ভ সেল প্রসেসগুলো এই বেজাল ল্যামেলা বা বেসমেন্ট মেমব্রেনকে ফলো করেই টার্গেট অর্গানে আবার পৌঁছাতে পারে। সেল সারফেস মডিফিকেশনস, এটা কি জন্য এই সেল সারফেস মডিফিকেশনসগুলো আসে? কিছু স্পেশাল সারফেস ফাংশন প্রয়োজন হয়, যেমন সারফেসটাকে যদি নিজে নিজেই পরিষ্কার রাখতে হয়, আবার ধরেন অল্প একটু জায়গাতে শয়ে শয়ে গুণ বড় করে অ্যাবজর্পশন রেট বাড়াতে হবে, অথবা একটা সেল মুভ করতে চায়, তার লেজের মতো ওটাকে বাড়ি দিয়ে সামনে আগায় নিয়ে যাবে। তাহলে এই পারপাসগুলো অ্যাচিভ করার জন্যই সেল সারফেস মডিফিকেশন। তাহলে সেল সারফেস মডিফিকেশনসগুলো কয়েক রকমের হতে হবে: মাইক্রোভিলাস, স্টেরিওসিলিয়াম, সিলিয়াম অ্যান্ড ফ্ল্যাজেলা। এর যে প্লুরাল, এটা সব সিঙ্গুলার নাম্বার, সবার প্লুরাল নাম্বার আছে। মাইক্রোভিলাস হচ্ছে মাইক্রোভিলায়, স্টেরিওসিলিয়াম স্টেরিওসিলিয়া, শুধু সিলিয়াম যেটা আছে সেটা সিলিয়া, ফ্ল্যাজেলামটা ফ্ল্যাজেলা।
সুতরাং এইভাবে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার করা হয়। এখানে আপনি একটা ফিগার দেখছেন, এই ফিগারে হচ্ছে হোমোজেনিয়াস কালারটা হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া বলে কানেকটিভ টিস্যু, তার উপরে এপিথেলিয়াম আছে সিঙ্গেল লেয়ার। তাহলে আমরা এইটা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল লেয়ারের এপিথেলিয়াম আর ল্যামিনা প্রোপ্রিয়া চলে গেছে, কানেকটিভ টিস্যু গেছে। তাহলে এই পুরা ফিঙ্গার লাইক একটা থাম যদি উঁচু করে ধরি, তাহলে এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন, এর সেন্ট্রাল কোর অফ ল্যামিনা প্রোপ্রিয়া আছে এবং বাহির দিকে এপিথেলিয়াম আছে। ইটস ফিঙ্গার লাইক প্রজেকশন ফ্রম দ্য মিউকাস সারফেস, এইটাকে বলা হয় ভিলাস। তাহলে এই তিনটা মিলে ভিলাই হলো প্লুরাল নাম্বার। এখন ওই সারফেস থেকে যদি আমরা ওই সেলটা নেই, ঠিক সেলের অ্যাপেক্সে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন পাবো। তাহলে এই ফিঙ্গার লাইক প্রজেকশনস অফ দ্য সেল সারফেসকেই বলা হয় ভিলাস, প্লুরাল নাম্বার হচ্ছে ভিলাই। তাহলে এরা এরা নড়তে পারে না নিজের থেকে, উপরে যদি একটা ফ্লুইডের ফ্লো হয় তখন সে নড়ে। এরা খুব ছোট ছোট হয় এবং এরা একটা সাইটোপ্লাজম সেন্টার আছে, তার বাহিরে প্লাজমা মেমব্রেন আছে, এই গঠন হয়। তাহলে স্ট্রাকচারটা আরেকটু ডিটেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন মাইক্রোস্কোপে একটা ভিলাস, দুটো, তিনটা, চারটা দেখা যাচ্ছে, একটাকে আমরা ডায়াগ্রামে নিয়ে এসেছি। তাহলে এইখানে যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন সেন্ট্রালি পুরাটাই সাইটোপ্লাজম আছে এবং বাহিরে ন্যাচারালি প্লাজমা মেমব্রেন দিয়ে কভার করা আছে। এবং এই সাইটোপ্লাজমের মধ্যে খুব একটা স্কেলিটন থাকে যাতে এটা মেনটেন হয়। তাহলে স্কেলিটন থাকা মানে এটা একটা পার্মানেন্ট ফিঙ্গার লাইক প্রজেকশন, যা আকৃতি চেঞ্জ হবে না, বদলাবে না। এরকমই যদি অনেক মাইক্রোভিলাস একত্র হয়, মাইক্রোভিলাই বলবো লেয়ার, একটা অ্যাপেক্সের লেয়ার তৈরি করে, একে বলবো ব্রাশ বর্ডার অথবা স্ট্রাটেড বর্ডার। তাহলে এই ডেন্স কভারিং তৈরি হয়েছে যার মধ্যে অনেক মাইক্রোভিলাই আছে, তাহলে তাকে ব্রাশ বর্ডার অথবা স্ট্রাটেড, আমরা এটাকে সিনোনিম হিসাবে ইউজ করি। তবুও কিছু স্পেসিফিক এরিয়া আছে, যেমন আমরা স্মল ইন্টেস্টাইনে এই ধরনের ব্রাশ বলি ব্রাশ বর্ডার, আর আমরা আবার কিডনিতে আমরা স্ট্রাটেড বর্ডারও বলে থাকি। সুতরাং এর একই জিনিস, এর মেইন জিনিসটা হচ্ছে একটা লেয়ার যার মধ্যে অনেক মাইক্রোভিলাই আছে, একটা লেয়ারের মতো তৈরি করেছে। আন্ডার লাইট মাইক্রোস্কোপ পরিষ্কার দেখা যায় এদের। তাহলে এর কাজ কি হলো দেখেন, একটা সারফেস এরিয়াকে বাড়াতে পারে, এর নড়ে না, শুধু সারফেস এরিয়াকে বাড়ায় তাহলে অ্যাবজর্পশনের জন্য এরিয়া অনেক বেড়ে যায়। যেটা আপনার ধরেন একটা স্মল ইন্টেস্টাইনে পেলাম, এটা প্রায় 600 গুণ সারফেস এরিয়া বানিয়ে ফেলে। তাহলে যে জায়গায় এক মলিকুল অ্যাবজর্ব হচ্ছে সেখানে 600 মলিকুল একই সময়ে অ্যাবজর্ব হতে পারে। কিডনি টিউবুলসেও এর পাওয়া যায়, কারণ কিডনি ফিল্টার হয়ে যেটা আসে তাকে আবার রিঅ্যাবজর্ব করতে হয়। স্টেরিওসিলিয়াম এরা হচ্ছে মাইক্রোভিলাসের মতোই, কিন্তু এরা খুব লম্বা হয় এবং কেউ কেউ এরা মাথা ব্রাঞ্চও হতে পারে। এরা সাধারণত রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে আছে, আমরা এপিডিডাইমিসে এটা পাই, এটা মেল রিপ্রোডাক্টিভ পাথওয়ের একটা অংশ। সিলিয়াম হচ্ছে খুবই লম্বা, এই অ্যাপেক্স অফ দ্য সেল থেকে হয়, সেগুলো লেজের মতো দুলতে থাকে, নিজেই সে মুভ করতে পারে, তার মানে খুব অর্গানাইজড স্কেলিটন আছে। তাহলে এরা বেশ মাইক্রোভিলাই থেকে অনেকখানি লম্বা। আমরা স্ট্রাকচার জানা খুব জরুরি, কেন সে নিজে মুভ করতে পারে। আপনি তো এখানে খেয়াল করেন, আমি অ্যারো দিয়ে দেখলাম, বাম দিকে ইলেকট্রন মাইক্রোস্কোপ, ডানে হচ্ছে ডায়াগ্রাম। তাহলে অ্যারোটা দেখাচ্ছে প্লাজমা মেমব্রেনের লেভেল, তার মানে দেখেন স্কেলিটনটা সাইটোপ্লাজমের মধ্যে অ্যাঙ্করিং আছে, রুট আছে, এবং সেটা কেটে সেকশনে দেখানো হয়েছে। দেখেন মাইক্রোটিউবুলগুলো একটা ডেফিনিট প্যাটার্ন ফলো করে এবং এই প্রত্যেকে প্রোটিন দিয়ে আবার জোড়া লাগানো থাকে, ফলে তারা মুভ করতে পারে। এই স্ট্রাকচারটা সেন্ট্রাল কোর অফ সাইটোপ্লাজম, বাইরে প্লাজমা মেমব্রেন, আর ভিতরে স্কেলিটনটা ভেরি ভেরি অর্গানাইজড মাইক্রোটিউবুলার স্কেলিটন থাকে। দেখেন ওরা মুভ করে, একদিকে মুভ করে, একটা পাওয়ার স্ট্রোক দেয়, ধাক্কা দেয়, তাহলে ফ্লুইডটা উপরে যে ফ্লুইড আছে তারা মুভ করে, এবং ওই ফ্লুইডের মধ্যে যদি ডাস্ট থাকে সেটাও মুভ করে। তার মানে ধরেন রেসপিরেটরি ট্র্যাক্টের ডিপার পার্ট থেকে উপরের দিকে নিয়ে চলে আসে, এসে আবার ইসোফেগাসের দিকে বা ফ্যারিংসের দিকে চলে আসে, ফলে আবার গিলে যায়। তার মানে ডাস্টগুলো রেসপিরেটরি ট্র্যাক্টে যেতে দেয় না। এখানে দেখেন আমি মুভগুলো দেখাচ্ছি, যে সিলিয়ামগুলো পাওয়ার স্ট্রোক কাকে বলে, রিটার্ন স্ট্রোক, যেটা তুলে আনছে, এটা মিনিমাম রেজিস্ট্যান্স দিয়ে তুলে এনে এটাকে একটা জোরে স্ট্রোক করছে, এটাকে বলা হয় পাওয়ার স্ট্রোক। তাহলে যেদিকে পাওয়ার স্ট্রোক করছে সেই দিকে সেটা হচ্ছে ফ্লুইড মুভ করবে। এখানে অ্যারো দিয়ে ফ্লুইডের মুভমেন্টের এরিয়াটা দেখানো হয়েছে।
কোথায় পাওয়া যায়? খুবই টিপিক্যালি রেসপিরেটরি ট্র্যাক্টে এই সিলিয়াম পাওয়া যায়। তাহলে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা হলো সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এটাকে সেজন্যই বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড এপিথেলিয়াম। ফ্ল্যাজেলা এরা আরও লম্বা, একটা সেলে একটা থাকে। এরা এদের স্কেলিটন আরও অর্গানাইজড, এবং এটা মুভ করার জন্য এর বেজের কাছে এক গাদা মাইটোকন্ড্রিয়া জমা হয় এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য। এরা সেলকে মুভ করতে সাহায্য করে। সুতরাং আমরা এটা স্পার্মে পাই, স্পার্মাটোজোন, সিঙ্গুলার নাম্বার স্পার্মাটোজোয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পার্মের কিভাবে ফ্ল্যাজেলাটা অর্গানাইজড। তাহলে আমাদের আসলে 4 ধরনের পেলাম, এদের বেসিক ডিফারেন্সটা কম্পেয়ার করা দরকার। শুধু ডিফারেন্স না, এদেরকে কম্প্যারিজন করা উচিত, কোনটা সিমিলারিটি আছে, কোনটা ডিসিমিলারিটি আছে। তাহলে আমি 4টাকে হরাইজন্টালি সাজিয়েছি, এখন একটা একটা করে বোঝার চেষ্টা করি। তাহলে মাইক্রোভিলাস হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন। স্টেরিওসিলিয়াম আর লং মাইক্রোভিলা, মানে এটার মাথাটা ব্রাঞ্চ হতে পারে। সিলিয়ামটা হচ্ছে লং সারফেস প্রজেকশনসগুলো লেজের মতো, এবং এটা একদম লম্বা লেজের মতো, এক সেলে একটা থাকে। তাহলে এই প্রথম দুটো হচ্ছে নন মোটাইল, সিলিয়াম এবং ফ্ল্যাজেলাম মোটাইল। এর মধ্যে ফ্ল্যাজেলাম প্রচণ্ড জোরে মুভ করতে পারে। সাইটোস্কেলিটন থাকে মাইক্রোভিলাসে এবং স্টেরিওসিলামে এর স্ট্রাকচারটা ধরে রাখার জন্য এবং স্ট্রাকচারে স্ট্যাবিলিটি দেওয়ার জন্য, কিন্তু সিলিয়াম থাকে এক্সট্রা অ্যাচিভমেন্টের জন্য, ভেরি ওয়েল অর্গানাইজড, কারণ তাদেরকে মুভ করতে হবে। এই মাইক্রোভিলাস এবং স্টেরিওসিলিয়াম অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া বাড়িয়ে দেয়, অ্যাবজর্পশন রেট বাড়াতে পারে। সিলিয়ামটা হচ্ছে সারফেসটাকে ক্লিন রাখে, ফ্লুইড মুভ করায় সারফেসের উপরে। আর ফ্ল্যাজেলা হচ্ছে সেলকে ঠেলে ঠেলে সামনের দিকে আগিয়ে নিয়ে যায়, সুইমিংয়ে হেল্প করে সেলকে। তাহলে এই যে নিচের লাইনটা দেখলাম, এরাই হচ্ছে ওই 4 ধরনের সেল সারফেস মডিফিকেশনের কাজ, ফাংশন। থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রেজেন্টেশনের সঙ্গে থাকা